ছাত্রছাত্রীরা, হলদিয়া গভর্নমেন্ট পরিষদ বিবেকানন্দ বিদ্যাভবনের পক্ষ থেকে অনলাইনের ক্লাস ইতিমধ্যে শুরু হয়েছে। প্রধান শিক্ষক হিসাবে এই করোনা আবহে তোমাদের কাছে আমার কিছু দায় দায়িত্ব থাকে। যদিও মূলত তোমাদের কোনো ক্লাস সেইভাবে আমি নিই না, তা মাঝে মধ্যে যখন একটা একটা করে ক্লাস নিই, তা এই মুহূর্তে আমার মনে হয়েছে তোমাদের কাছে অন্তত একটা ভৌত বিজ্ঞানের দশম শ্রেণীর উপযুক্ত করে একটা ক্লাস নিই। আশা করি তোমরা ভালো আছো, ঘরে সুস্থ আছো, সুস্থ থাকো এবং এই ক্লাসটা তোমরা তোমাদের ভিডিওর মধ্য দিয়ে একটু যত্ন সহকারে দেখো। ইতিমধ্যে তোমাদের ক্লাসে পর্যায় সারণী, যেটা পিরিয়ডিক টেবিল বলে, সেটা শুরু হয়ে গেছে এবং শেষও হয়েছে। আমি তোমাদের পরমাণু গঠন পড়িয়েছিলাম কিছুটা, কিন্তু ছুটি পড়ে যাওয়ার ফলে সেটাকে আমি শেষ করতে পারিনি। এই মুহূর্তে পরমাণু গঠন না পড়িয়ে রাসায়নিক বন্ধন, যেটা ইংরেজিতে বলে কেমিক্যাল বন্ড, এই চ্যাপ্টারটা আমি শুরু করছি। তা দেখো, তোমরা খেয়াল করেছো যে একই মৌলের পরমাণু বা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়। যেমন দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অনুগঠন করছে, দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন অনুগঠন করছে। এরা একই মৌলের পরমাণু। আবার ভিন্ন মৌলের পরমাণু, ধরো হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হলো, দুটো হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে জল গঠন করলো, H2O। তার মানে দেখা যাচ্ছে ভিন্ন মৌলের পরমাণু এবং একই মৌলের পরমাণু যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে কি করছে না, কখনো মৌলিক অণু গঠন করছে, কখনো যৌগিক অণু গঠন করছে। এই যে একই মৌলের পরমাণু বা ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে মৌলিক অণু গঠন করে অথবা যৌগিক অণু গঠন করে, এই যে গঠন করা, এর জন্য একটা আকর্ষণ বল দরকার হয়। সে আকর্ষণ বলের জন্য ওরা ওই যৌগটা গঠন করে, সেটাকেই আমরা বলি কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। তাহলে বোঝা গেল রাসায়নিক বন্ধন কাকে বলে। চ্যাপ্টারটার নাম রাসায়নিক বন্ধন। তার ডেফিনেশনটা আমি এভাবেই শুরু করলাম যে একই মৌলের পরমাণু অথবা ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে একটা আকর্ষণ বলের সাহায্যে তারা মৌলিক অণু অথবা যৌগিক অণু গঠন করে। এইটা আকর্ষণ বল। এই বন্ডটা কি বলা হচ্ছে, কি যে বন্ধন, তাকে বলা হয় রাসায়নিক বন্ধন, বা ইংরেজিতে এটাকে বলে কেমিক্যাল বন্ড। আমি কেমিক্যাল বন্ড কথাটা লিখছি না। এখন আমরা আসি, এই রাসায়নিক বন্ধন এটা ক প্রকারের হতে পারে। দেখো, রাসায়নিক বন্ধনকে আমরা যদি ধরি, একটাকে বলতে পারি তড়িৎযোজী বন্ধন। তড়িৎ, আমি মুখেও বলছি, লিখে দিচ্ছি, তড়িৎযোজী বন্ধন। এটাকে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বলে। আমি ইংরেজিটা লিখছি না, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, এটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। 3 নম্বর অসমযোজী বন্ধন, এটাকে বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। 3 নম্বর গেল। 4 নম্বর হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ধন। 5 নম্বর ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ড, আর একটা হচ্ছে ধাতব বন্ধন, মেটালিক বন্ড। তো দেখো, এতগুলো তোমাদের সিলেবাসে নেই। মূলত আজকে আমি এই 3টে বন্ধন, তড়িৎযোজী ইলেকট্রোভ্যালেন্ট, সমযোজী কোভ্যালেন্ট, অসমযোজী কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, এই 3টে নিয়ে আলোচনা করব। এটাও তোমাদের সিলেবাসে নেই, এই দুটো মূলত সিলেবাসে আছে। যদি সময় হয় ওটা নিয়ে হালকা করে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে চলে যাই যে আমরা তড়িৎযোজী বন্ধন করবো, কিন্তু তার আগে আমাদের জানতে হবে, প্রথমে সংজ্ঞাতে বলেছিলাম যে পরমাণুগুলো যুক্ত হয়, মৌলিক পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে যৌগ গঠন করে। কিন্তু পরমাণুগুলোর এত আগ্রহ হলো কেন হঠাৎ করে যে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে মৌলিক অণু গঠন করছে, যৌগিক অণু গঠন করছে, কেন? প্রশ্নটা এখানে। দেখো, তোমাদের ইতিমধ্যে পর্যায় সারণী বলে একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে। তা সেই পর্যায় সারণী যে চ্যাপ্টারটা, সেখানে তোমাদের স্যারেরা নিশ্চয়ই পড়িয়েছেন মৌলগুলোকে পর্যায় সারণীতে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে। এরকম ভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 0 মেন্ডেলিভের পর্যায় সারণী, এটা তোমরা পড়েছো। তা সেখানে দেখা গেছে
যে তোমার হাইড্রোজেন আর হিলিয়াম, খেয়াল করেছো হাইড্রোজেন 1 নম্বর শ্রেণীতে আছে, হিলিয়ামটা হচ্ছে 0 শ্রেণীতে আছে। এই শ্রেণীতে যারা থাকে তাদেরকে তোমরা নিশ্চয়ই তোমাদের স্যাররা বলেছেন যে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে, নোবেল গ্যাস বলে। তা আজকে আমরা প্রসঙ্গটা যেটা আসছি যে পরমাণুগুলো কেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেখানের সঙ্গে পর্যায় সারণীর সঙ্গে অ্যাকচুয়ালি রিলেশন আছে। সেই রিলেশনটা আগে একটু হালকা করে বলি, তারপরে আমি তড়িৎদ্যুতি বন্ধনে যাব। দেখো হাইড্রোজেন পরমাণু তার তোমরা দেখেছো 1 পারমাণবিক ক্রমাঙ্ক, ভর সংখ্যা, আইসোটোপ গুলো ছেড়ে দাও, অর্থাৎ একটাই তার, এটা যদি নিউক্লিয়াস হয় তার একটাই কক্ষ, সেই একটাই কক্ষে একটা ইলেকট্রন থাকে। এখানটায় 7 নম্বরে ধরে নেওয়া যাক ক্লোরিন আছে। ক্লোরিনে তোমরা দেখেছো 17কে তোমরা এইভাবে ভেঙেছো যে 2 + 8 + 7। তাহলে ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে সেখানেও তোমরা যদি নিউক্লিয়াসটা ধরে নাও, নিউক্লিয়াসের প্রথম কক্ষে থাকে 2টো ইলেকট্রন, তারপরে থাকে 8টা ইলেকট্রন এখানে, তারপরে 3 নম্বর কক্ষে কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন আছে 7টা। এখন বিজ্ঞানীরা লক্ষ্য করে দেখেছেন যে পরমাণুগুলো তাদের বৈশিষ্ট্য কক্ষে 8টা ইলেকট্রন আনতে চায়, মানে যাদের 8টা ইলেকট্রন আছে সেই পরমাণুগুলো খুব স্থায়ী। কিন্তু ক্লোরিনের আছে কটা? 7টা, সর্ববৈশিষ্ট্য কক্ষে 7টা। তাহলে ক্লোরিন সর্ববৈশিষ্ট্য কক্ষে আরেকটা ইলেকট্রন যদি নেয়, নিয়ে সে যদি 8টা করে তাহলে সে স্থায়ী হবে। ঠিক একইভাবে হাইড্রোজেন তার কি আছে না, একটা ইলেকট্রন আছে, তা সে হিলিয়ামের মতো আকৃতি গঠন করতে চাইবে। তাহলে হিলিয়ামের মতো আকৃতি গঠন করতে চাইলে সেও সেই রকম হিলিয়ামের কটা আছে না, 2টো। তাহলে দেখা যাচ্ছে যে মৌলগুলো নোবেল গ্যাসের মতো আচরণ করার জন্য হিলিয়ামের আকৃতি অর্থাৎ বৈশিষ্ট্য কক্ষে 2টো, অথবা অন্যান্য মৌল যেগুলো যাদের বৈশিষ্ট্য কক্ষে 8টা, এইটা আনার জন্য তারা চেষ্টা করে। এই সর্ববৈশিষ্ট্য কক্ষে 2টো ইলেকট্রন আনার যে প্রবণতা, এটাকে বলা হয় কি দ্বৈত সূত্র, এটা তোমরা নিশ্চয়ই জানো। আর সর্ববৈশিষ্ট্য কক্ষে 8টা ইলেকট্রন আনার এই যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে কি অষ্টক্ষেত্র। সাধারণত যত মৌল আছে এই মৌলগুলোকে আমরা দেখেছি, মৌলগুলো তাদের সর্ববৈশিষ্ট্য কক্ষে 8টা ইলেকট্রন আনার একটা তাদের প্রবণতা আছে, এবং এই 8টা ইলেকট্রন আনতে গিয়ে কখনো কখনো মৌলগুলোকে ইলেকট্রন ছাড়তে হচ্ছে, আবার কখনো কখনো মৌলগুলোকে ইলেকট্রন বহন করতে হচ্ছে। তা দেখা যাক আমরা তড়িৎযোজ্যতা পড়ব। আমি তড়িৎযোজ্যতা সংজ্ঞাটা প্রথমে দেবো না, কারণ সংজ্ঞাটা বললে সংজ্ঞাটা সময় যাবে। আগে উদাহরণটা দিয়ে দিই, উদাহরণ দিয়ে তারপরে সংজ্ঞাটায় ফিরবো। সংজ্ঞাটা দেখো নিজেরাই তৈরি করে দিতে পারবে। দেখো সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণু তার পরমাণু ক্রমাঙ্ক 11। এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, উপরে বড় সংখ্যা থেকে বড় সংখ্যার দরকার নেই। ঠিক একইভাবে ক্লোরিন পরমাণু, তার পারমাণবিক ক্রমাঙ্ক 17। তাহলে সোডিয়াম যদি 11 হয় তার পারমাণবিক ক্রমাঙ্ক, তাহলে দেখো আমরা তাকে লিখতে পারি 2 + 8 + 1। ঠিক একইভাবে একে লিখতে পারি 2 + 8 + 7। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 + 8 + 1, ক্লোরিনের 2 + 8 + 7। কি বললাম কিছুক্ষণ আগে না, মৌলগুলো একটা প্রবণতা তোমরা লক্ষ্য করবে। তোমার মা তোমাকে যদি এক বালতি জল তুলে আনতে বলে, তুমি বলবে মা আমি পারবো না। তার মানে কি, আমাদের মানুষের মধ্যেও একটা কাজ না করার প্রবণতা আছে, অর্থাৎ আমরা বলি কুঁড়ে। ঠিক এই পরমাণুগুলোর মধ্যেও একটা কুঁড়ে হওয়ার প্রবণতা আছে। যখনই তারা নিষ্ক্রিয় মৌল হয় তাদেরকে আমরা বলি নিষ্ক্রিয় মৌল নয়, একটা অন্য বদনাম আছে তাদের, কুঁড়ে মৌল। এই সোডিয়ামও চায় কুঁড়ে মৌল হতে, আর ক্লোরিনও চায় কুঁড়ে মৌল হতে। তা সেই কুঁড়ে মৌল হওয়ার জন্য সোডিয়ামের কি দরকার, এই যে বৈশিষ্ট্য কক্ষে 1টা ইলেকট্রন আছে, এই 1টা ইলেকট্রন ছেড়ে দেবে, নতুবা 7টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে 1টা হয়ে যাবে। তাহলে একটা যদি ছেড়ে দেয় তাহলে 8টা হয়, আর নতুবা 7টা গ্রহণ করলেও 8টা হয়। আবার এখানেও 1টা গ্রহণ করলে 8টা হয়, 7টা বর্জন করলেও 8টা হয়। খেয়াল করো, এটা একবারে কমন সেন্স যে আমি যদি একটা ছেড়ে দিই, এই একটা যদি ছেড়ে দিই, একটা ছাড়বো মানে কেমন করে, হঠাৎ করে কি ছাড়া যায় নাকি? আবার সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, একটা ইলেকট্রন ছাড়া কিন্তু তার কাছে সহজ। কেন না, 7টা ইলেকট্রন গ্রহণ করতে যে এনার্জি লাগবে একটা ইলেকট্রন ছেড়ে দিতে তাতে কোনো
প্রশ্ন করতেই তো পারো যে স্যার কেন একটা ছিল আরো 7টা গ্রহণ করলেও তো হতো, এটা স্বাভাবিক। সেজন্য একটা ছেড়ে দিলে এখন তোমরা এটাই জানো যে একটা পরমাণু যদি ইলেকট্রন ছেড়ে দেয় সে কি হবে, নিশ্চয়ই ক্যাটায়ন, সোডিয়াম ক্যাটায়ন হয়ে যাবে। ঠিক অপোজিটে ক্লোরিন, সে কি করছে না, তার 7টা আছে, তাহলে 7টা মানে সে একটা গ্রহণ করা সহজ না 7টা বর্জন করা সহজ, নিশ্চয়ই একটা গ্রহণ করা সহজ। তাহলে ক্লোরিন সে একটা গ্রহণ করলো, গ্রহণ করে সে হয়ে গেল Cl মাইনাস, দ্যাট ইজ একটা ক্যাটায়ন হলো, একটা ক্যাটায়ন। সোডিয়াম স্বতন্ত্রভাবে একটা পরমাণু, সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে সে সোডিয়াম আয়ন হচ্ছে। ক্লোরিন একটা পরমাণু, সে স্বতন্ত্রভাবে 7টা ইলেকট্রন ছিল, সরি সোডিয়াম কিন্তু বর্জন করেছে, সে ক্যাটায়ন হয়েছে। ক্লোরিন সে গ্রহণ করেছে, সে অ্যানায়ন হয়েছে। এই যখনই ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়ে গেছে তখন আর তারা কিন্তু চুপ করে বসে থাকতে পারছে না, তখন তাদের মধ্যে একটা কি হচ্ছে না, এই সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন এদের মধ্যে একটা তড়িতাকর্ষণ বল কাজ করছে। সেই তড়িতাকর্ষণ বলের প্রভাবে তারা সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে। এটাকে তোমরা অন্যভাবেও একটা ডায়াগ্রাম দিয়ে দেখাতে পারো, আমি সেটাও যাচ্ছি। তাহলে সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল, দ্যাট ইজ এটা একটা যৌগ হয়ে গেল। এটা ছিল পরমাণু, প্রথমে শুরু করেছিলাম পরমাণুগুলো যুক্ত হয়, যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাকে যে বন্ধনে যুক্ত হয় সেটা রাসায়নিক বন্ধন। তার একটা পার্ট হচ্ছে তড়িৎযোজ্যতা, তার একটা এক্সাম্পল দিলাম সোডিয়াম এবং ক্লোরিন। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন দুটো পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা যৌগ গঠন করলো, এটা তড়িৎযোজ্যতার উদাহরণ, এটা সমযোজ্যতার উদাহরণ নয়। কেন তড়িৎযোজ্যতা? এখান থেকে প্রশ্ন যে দেখো, ইলেকট্রন আদান প্রদান, একজন ইলেকট্রনটা ছাড়লো আর একজন সেই ইলেকট্রনটাকে গ্রহণ করলো, গ্রহণ করে ইলেকট্রন আদান প্রদান করলো। নিশ্চয়ই যে ছাড়ে তাকে ধাতু হতে হবে, আর যে গ্রহণ করে তাকে অধাতব ধর্ম হতে হবে। এবং দেখা গেছে যে যারা তড়িৎযোজ্যতা, তাদের অধিকাংশই ধাতব এবং অধাতব পরস্পর যুক্ত হয়, অর্থাৎ ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌল। তাহলে ডেফিনেশনটা যদি এইভাবে আমরা তৈরি করে নিয়ে যাই যে কমপক্ষে তো দুটো মৌল ছাড়া তো যৌগ হতে পারে না, তাহলে দুটি ভিন্ন মৌলের পরমাণু বা ততোধিকও বলতে পারো, তারা পরস্পর একটি পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ছাড়বে। কখনো কখনো দেখবে, আমি এক্সাম্পল দেবো তোমাদের করার জন্য, একাধিক ইলেকট্রন ছাড়ছে। তাহলে দুটি ভিন্ন মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন এবং ওই বর্জিত ইলেকট্রনকে গ্রহণ এর মাধ্যমে একটি মৌলের পরমাণু ক্যাটায়নে পরিণত হয়, অপর মৌলের পরমাণু অ্যানায়নে পরিণত হয়। এবং এই যে ভিন্ন তড়িৎ আধানযুক্ত মানে আয়নগুলো পরস্পর নিজেদের মধ্যে সংযুক্ত হয়, তড়িতাকর্ষণের স্থির তড়িতাকর্ষণ করে সংযুক্ত হয়, সংযুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। এই যৌগ গঠন করাটাকেই বলা হচ্ছে কি তড়িৎযোজ্যতা, যে আকর্ষণ বলের জন্য। এবং যে যৌগটা তৈরি হয় তাকে বলে তড়িৎযোজী যৌগ। তাহলে তড়িৎযোজ্যতা গেল, তড়িৎযোজী যৌগ গেল। এবং এখানে তুমি খেয়াল করো তোমরা যে এখানে কার কত যোজ্যতা, তড়িৎযোজ্যতা, যোজ্যতা তো যোজ্যতা 1 হয়, 2 হয়, 0 হয়, আমরা জানি তো। এখানে দেখো সোডিয়ামের তড়িৎযোজ্যতা কেন কত, 1। যটা ইলেকট্রন সে ছাড়বে আবার যটা ইলেকট্রন গ্রহণ করবে, এগুলোকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন দিয়েই তাদের যোজ্যতা পরিমাপ করা হয়। তাহলে তড়িৎযোজী যৌগ একটাই উদাহরণ দিলাম, সেই উদাহরণের সাপেক্ষে তার সংজ্ঞাটাও তৈরি করে দিলাম। সংজ্ঞাটা আরেকবার আমি রিপিট করে দিচ্ছি যে দুটো ভিন্ন ধর্মী পরমাণু বা ততোধিক হতে পারে, তারা কি করে, এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, বর্জন করে একটি মৌলের পরমাণু ক্যাটায়নে মানে যে বর্জন করলো, অপর মৌলের পরমাণু যে গ্রহণ করলো ইলেকট্রনটাকে, সে অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন সমন্বিত দুটি আয়ন পরস্পর স্থির তড়িতাকর্ষণ করে যুক্ত হয়, যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। সেই যৌগটাকে আমরা বলবো কি, তড়িৎযোজী যৌগ, যৌগটাকে। এবং সেই যোজ্যতাটাকে বলবো তড়িৎযোজ্যতা। এবং যটা করে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেছে সেটা সেই মৌলের তড়িৎযোজ্যতা বা ভ্যালেন্স, ইলেকট্রোভ্যালেন্স বলছি। বেশ, এখন তাহলে আমরা অষ্টক সূত্র বলে ফেললাম, তড়িৎযোজ্যতা বলে ফেললাম, একটা উদাহরণ দিলাম, তড়িৎযোজ্যতার সংজ্ঞাটাকেও বার করা গেল। দেখো, এই তড়িৎযোজ্যতা অ্যাকচুয়ালি যে বিজ্ঞানী করেছেন, যার কনসেপ্টে এসেছে, সে বিজ্ঞানীর নাম হচ্ছে কোসেল। তোমাদের ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ধরো
সোডিয়াম ফ্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড তো আমি করে দিয়েছি। এইরকম কয়েকটা যৌগ তোমরা কিন্তু নিজেরা যদি তৈরি করো তাহলে কিন্তু, আচ্ছা একটা আরেকটা দেখিয়ে দিই, একটা যদি দেখিয়ে দিই তাহলে বোধহয় ভালো হয়। ক্যালসিয়াম স্যাট, ক্যালসিয়াম 20, তাহলে 2 যুক্ত 8, 8। অক্সিজেন, অক্সিজেন কিন্তু 6, হ্যাঁ, মানে 8 থেকে অ্যাকচুয়ালি 2 যুক্ত 6, ঠিক আছে। দেখো এই যে 8টা, তাহলে এখানে 8, 2 10, 2 18, 2 20, আর এখানে 2 যুক্ত 6 এর 8টা। এখন দেখো ক্যালসিয়াম সে করবে কি না, সব বৈশিষ্ট্য দুটো ইলেকট্রন আছে, তাহলে সে 2 মাইনাস করবে, অর্থাৎ ক্যালসিয়াম প্লাস প্লাস হলো। অক্সিজেন, অক্সিজেনের কি আছে, বৈশিষ্ট্য 6টা ইলেকট্রন আছে, তাহলে সেই 6টা ইলেকট্রনের মধ্যে দেখো এখানে 2টো ইলেকট্রন বর্জন করেছে, ফলে এই 2টো ইলেকট্রন গ্রহণ করবে, এ হলো ডাবল মাইনাস। তাহলে ক্যালসিয়াম এবং অক্সিজেন দুটো পরমাণু পরস্পর নিজেরা যুক্তি করলো যে আমরা দুজনেই কুঁড়ে মৌল হতে চাইবো। তারা যুক্তি করে তারা বললো যে যদি কুঁড়ে মৌল হতে চাই, ক্যালসিয়াম বললো আমার বাইরে 2টো ইলেকট্রন আছে, আমি বাবা 2টো ইলেকট্রন বর্জন করে দিয়ে ক্যালসিয়াম আয়ন হয়ে গেলাম, দ্যাট স্থির হয়ে গেলাম, সুস্থিত মৌল হলাম, সুস্থিত আয়ন হলাম। অক্সিজেন সেও বলছে ঠিক আছে, তোরও তো যেমন 2টো ইলেকট্রন আছে, আমারও 2টো ইলেকট্রন দরকার, তাহলে তোর 2টো ইলেকট্রন আমাকে দিয়ে দে, আমি সেটা নিয়ে আমি 8টা হয়ে যাবো, আমিও ডাবল মাইনাস হয়ে যাবো। এও সুস্থিত আয়ন হলো, এও সুস্থিত আয়ন হলো, কিন্তু প্রকৃতি তো ওই নিয়মে চলে না। ক্যালসিয়াম আয়ন যে ডাবল পজিটিভ হয়ে গেল, অক্সিজেন নেগেটিভ হয়ে গেল, তখন ওরা ভেবেছিল এক যে বেশ স্থায়ী হয়ে ঘুরে বেড়াবো, টোটো করবো, কিন্তু দেখা গেল এই ক্যালসিয়াম আয়ন আর অক্সিজেন আয়ন দুজনের মধ্যে তড়িতাকর্ষণের ফলে যুক্ত হয়ে তার একটা যৌগ গঠন করে দিল, ক্যালসিয়াম অক্সাইড। ভেবেছিল এক, ঘটে গেল এক, নিষ্ক্রিয় মৌল হতে চাইল, কিন্তু তারা যৌগ গঠন করে ফেললো। তাহলে এইটা একটা হয়ে গেল, করে দিলাম, 2টো উদাহরণ দিলাম। এইটা একটা তোমার হোম টাস্ক রইলো, এটা হোম টাস্ক রইলো। ম্যাগনেসিয়াম দেখবে, পিরিয়ডিক টেবিল খুলবে, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত ভাঙবে, ক্লোরিনে দেখিয়েছি 17, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বলছি না, দেখবে সোডিয়ামের আমি বলে দিয়েছি, ফ্লোরিনে দেখবে, দেখে তোমরা যেমন করে আমি করলাম সেইভাবে তড়িৎযোজী যৌগগুলোকে কটা ইলেকট্রন গ্রহণ করছে, কটা ইলেকট্রন বর্জন করছে, সেটা দিয়ে তড়িৎযোজ্যতাটা দেখাবে। আর একটা মোটিভে দেখানো যায়, তুমি সোডিয়ামটাকে, সোডিয়াম পরমাণু তো, সোডিয়াম একটা 11, তা এইভাবেও তুমি করতে পারো, তাতে একটু সময় যায়। এটা নিউক্লিয়াস করলে আর এইখানে 2টো ইলেকট্রন দেখালে, তারপরে এইখানে 8টা ইলেকট্রন দেখিয়ে দিলে, 5, 5টা, 6টা, 7টা, 8টা, আর একটা ইলেকট্রন এখানে দেখালে, এখানে ক্লোরিনের ক্ষেত্র দেখালে তুমি এরকম পজিটিভ 2টো, 8টা, এখানে 7টা। এখন এইটার ইলেকট্রন এইখানে বহিষ্ঠ কক্ষে পাঠিয়ে দিলে, এটা ক্লোরিন, এটা সোডিয়াম, তখন তোমাকে এখান থেকে দেখাতে হবে যেই এই ছাড়লো সঙ্গে সঙ্গে এটা প্লাস, ও গ্রহণ করলো এটা মাইনাস, তারপরে এদের দুজনে যুক্ত হলো, যুক্ত হয়ে এইভাবে তোমাকে দেখাতে হবে। আমার মনে হয় এটা সময় লাগবে, ছবিটা আঁকতে বেশি সময় যাবে। 2টো পদ্ধতি ঠিক যেমন করে তোমরা মনে হবে ঠিক সেইভাবে করবে। তাহলে বেশ কিছু উদাহরণ কি তোমাদের দিলাম হোম টাস্ক হিসাবে তড়িৎযোজ্যতার জন্য। এখন এই যে তড়িৎযোজ্যতা, তড়িৎযোজী যৌগ এবং কার কত তড়িৎযোজ্যতা সেটাও বলে দিলাম। এই তড়িৎযোজী যৌগগুলোর বৈশিষ্ট্য একটু সেইটা একটু জেনে নিয়ে আগে। তড়িৎযোজী যৌগগুলোর বৈশিষ্ট্য দেখো, সোডিয়াম প্লাস আর Cl মাইনাস এটা যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে, একটাই অণু, লিখি একটা অণু, কিন্তু এরা কখনো স্বতন্ত্র একক অণু হিসেবে থাকে না। তড়িৎযোজী যৌগগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, এরা কখনো স্বতন্ত্র অণু হিসেবে থাকে না। আমি লিখছি না, লিখলে অনেক সময় লাগে। তড়িৎযোজী যৌগগুলো কখনো স্বতন্ত্র অণু হিসেবে থাকতে পারে না। কেন না, এটা ক্যাটায়ন এবং অ্যানায়ন
দিয়ে যুক্ত হয় ঠিক কথা, তাদের একটা অণুকে সোডিয়াম ক্লোরাইড এইভাবে লিখি বটে, এরা সাধারণত না বড় বড় জালক আকারে থাকে। যেমন এখানে একটা সোডিয়ামকে ঘিরে 6টা ক্লোরিন থাকে, একটা সোডিয়ামকে ঘিরে 6টা ক্লোরিন থাকে। আবার ঠিক একইভাবে প্রত্যেকটা ক্লোরিনকে ঘিরে আবার 6টা সোডিয়াম থাকে। ঠিক একটা মানে কি বলবো, চিনির দানা যেমন দেখতে না, সে ষড়ভুজের মতো, লুডোর ছক্কার মতো এরা গঠন করে। তা যাই হোক, একটা একেবারে কেলাস, এক কথায় বলে কেলাস, ইংরেজিতে বলে ল্যাটিস। অর্থাৎ তড়িৎযোজী যৌগগুলোর 2 নম্বর বৈশিষ্ট্য তার একক স্বতন্ত্র অণু হিসেবে থাকে না। 2 নম্বর, এরা হচ্ছে সাধারণত কেলাস আকার, কেলাস আকার। 3 নম্বর বলতে পারো যে যেহেতু প্রচুর তড়িতাকর্ষণ বলের জন্য এরা যুক্ত হয়েছে, তো তাই এরা সাধারণত কঠিন। অর্থাৎ তড়িৎযোজী যৌগগুলো দেখবে, আমি সবসময় একটা কথা যোগ করে যাচ্ছি, সাধারণত। ব্যতিক্রম সবসময় থাকে, ব্যতিক্রম 2-1টা থাকে, সেগুলো আলোচনা করছি না। সাধারণত কঠিন, তড়িৎযোজী যৌগগুলো সাধারণত কঠিন। আর যেহেতু কঠিন তড়িৎযোজী যৌগগুলো, তার মানে গলাতে কি হবে, গলাতে কিছু টেম্পারেচার দেবে, তাহলে গলাতে যদি বেশি টেম্পারেচার যায় তাহলে কি হবে, গলনাঙ্ক বেশি। আর যদি এটা তরল হয় তাহলে তার স্ফুটনাঙ্ক বেশি, অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। 5 নম্বর বলতে পারো যে সাধারণ অবস্থায় যেহেতু এরা কঠিন, তড়িৎ পরিবহন ক্ষমতা অতি নগণ্য। কিন্তু এটাকে যদি তুমি জলে দ্রবীভূত করো, তাহলে দেখবে সোডিয়াম আয়নগুলো, ক্লোরাইড আয়নগুলো বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়ালে নুনের জলে দেখবে সহজে তড়িৎ বিশ্লেষণ হয়, তড়িৎ পরিবহন করে। অর্থাৎ জলীয় দ্রবণে এরা তড়িৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় থাকলে এরা তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে এগুলো হলো তড়িৎযোজী যৌগের কতগুলো আমি বৈশিষ্ট্য বলে দিলাম। তাহলে তড়িৎযোজ্যতা এলো, তড়িৎযোজী যৌগ গেল, তড়িৎযোজী যৌগগুলোর বৈশিষ্ট্য হয়ে গেল। এরপর একটু আমরা নেক্সট আই যাই। আমি প্রথমেই বলেছিলাম যে 5খানা। এরপর আছে সমযোজ্যতা, সমযোজ্যতা, কোভ্যালেন্সি, ইংরেজিতে বলে কোভ্যালেন্সি। দেখো, তড়িৎযোজ্যতার ক্ষেত্রে আমি বলেছিলাম সঙ্গে সঙ্গে না সবসময় পিরিয়ডিক টেবিলের কনসেপ্টটা মাথায় রাখার চেষ্টা করবে। দেখো, 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো ছিল আর 7 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো ছিল, নিশ্চয়ই তোমাদের এই চ্যাপ্টার যিনি পড়িয়েছেন তিনি বলেছেন 1 নম্বরে যারা থাকে তাদের যোজ্যতা 1, আর 7 নম্বরে যারা থাকে তাদেরও যোজ্যতা 1। এবং সেখানে একটা ফর্মুলা আছে 8 - g, g হচ্ছে তার শ্রেণী সংখ্যা। তাহলে সেই শর্ত অনুসারে এখানে যদি এর মানে ভ্যালেন্সি হচ্ছে কত, 1, যেহেতু মানে সাথে আছে 8 - g, তাহলে এরও 1। ঠিক আছে, তাহলে এরও ভ্যালেন্সি 1। এবং সাথে যারা থাকে তারা সাধারণত ঋণাত্মক, তারা হচ্ছে অধাতব মৌল। আর 1-এ যারা থাকে তারা হচ্ছে ধাতব মৌল, আর এগুলো হচ্ছে অধাতব। অর্থাৎ তড়িৎযোজ্যতার ক্ষেত্রে ধাতব মৌলের সঙ্গে অধাতব মৌলে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তড়িৎযোজ্যতা হচ্ছে, এটা মাথায় রাখবে। আর সমযোজ্যতা যখন আমরা আলোচনা করছি তখন আমরা এইভাবে বলবো যে ওখানে তড়িৎযোজ্যতার ক্ষেত্রে আমরা কি বললাম, দুটো ভিন্ন ধর্মী মৌলের পরমাণু। আর এখানে বলবো যে একই মৌলের পরমাণু দুটো হতে পারে, অথবা ভিন্ন মৌলের পরমাণু দুটো হতে পারে। তারা কি করবে না, তারা নিজেদের যে বহিস্থ কক্ষের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন একটা পরমাণু দেবে আর একটা পরমাণুও দেবে, দিয়ে ইলেকট্রন জোড় গঠন করবে। সেই ইলেকট্রন জোড় গঠনের মধ্য দিয়ে তারা অণু গঠন করবে। যেমন ধরো ওই যে ক্লোরিন পরমাণু, ক্লোরিনের একটা পরমাণু আর ক্লোরিনের একটা পরমাণু। তাহলে আমরা যখন তড়িৎযোজ্যতা করছিলাম, ক্লোরিনের একটা পরমাণুর ক্ষেত্রে আমরা ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17 ছিল, এটা 17 ছিল। তাহলে আমরা যদি বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসটাই শুধু দেখাই, আর প্রথম দিকে দেখাচ্ছি না 2, 8, 7 এইভাবে দেখাচ্ছি না, তাহলে বহিস্থ কক্ষে এর 7টা ইলেকট্রন আছে, 4টে, 5টা, 6টা, 7টা। ঠিক একইভাবে এরও বহিস্থ কক্ষে আমরা 7টা ইলেকট্রন দেখাচ্ছি। এখানে এই ইলেকট্রন গুলোকে আমি এইরকম ভাবে দেখাচ্ছি। এখন দেখো, তাহলে 7টা যদি
এই ক্লোরিন পরমাণুটার হয় আর এই ক্লোরিন পরমাণুটা 7টা হয়। তাহলে এই পরমাণুটা একটা ইলেকট্রন একে দেবে। এটা দুজনে এসে যুক্তি করলো যে আমার তো 7টা আছে মানে আমার আর একটা দরকার। এই ক্লোরিন পরমাণুটা এই বলছে আমার 7টা আছে মানে আমার আর একটা দরকার। তাহলে একে বললো তুমি আমাকে একটা দিয়ে দাও, আমার 8টা হয়ে যাবে। আবার ও বললো তাহলে তুমিও আমাকে একটা দিয়ে দাও, 8টা হয়ে যাবে। কিন্তু তারপর কি হবে? তাহলে এ একটা ইলেকট্রন দিল, আবার এও একটা ইলেকট্রন দিল। এই ইলেকট্রনটা এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করবে। এটাকে বলা হয় ইলেকট্রন জোড়। ইলেকট্রন জোড়। এই ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে এরা একে অপরে কি করলো না অণু গঠন করে ফেললো। অর্থাৎ দুটো ক্লোরিন পরমাণু পরস্পর নিজেরা যুক্ত হলো, যুক্ত হয়ে ক্লোরিন অণু গঠন করলো। তাহলে এখানে ইলেকট্রন দেখো, একজন ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন হলো না, আরেকজন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হলো না। এখানে ক্যাটায়ন অ্যানায়নের প্রশ্ন হলো না। এখানে কি করছে? একই মৌলের পরমাণু, একই ধর্মের পরমাণু, তারা পরস্পর নিজেদের মধ্যে যুক্ত হলো, দুজনে দুটো ইলেকট্রন দান করলো, দান করে একটা ইলেকট্রন জোড় গঠন করলো। সেই ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে তারা একটা অণু গঠন করলো। এটাকেই আমরা বলছি সমযোজ্যতা। তাহলে কি প্রশ্ন করতে পারো যে স্যার এখানে কি তাহলে ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হবেন? হ্যাঁ, ভিন্ন মৌলের পরমাণু সমযোজিতা হয়, একই মৌলের পরমাণু সমযোজিতা হয়। তা সেই রকম একাধিক উদাহরণ আমরা যেতে পারি, যাব। ধরা যাক অক্সিজেন। অক্সিজেন, এই যে অক্সিজেনের O2 তো অক্সিজেনের অণু। তাহলে কি করে হলো? এটাও তো একটা প্রশ্ন আসতে পারে যে অক্সিজেনের এটা হলো কি করে। না, অক্সিজেনে দেখো আমরা বহিস্থ কক্ষে 6টা করে ইলেকট্রন, এখানেও বহিস্থ কক্ষে 6টা করে ইলেকট্রন। এখন প্রশ্ন করতে পারো স্যার ওখানে এরকম ডট দিয়ে লিখলেন, এখানে ক্রস দিয়ে লিখলেন। এটা এখন বলবো আমি যে দুটো পরমাণু ইলেকট্রন গুলো আলাদা আলাদা বোঝাবার জন্য আমরা এটা করলাম। দেখো এই অক্সিজেন পরমাণুটা এর সঙ্গে গল্প করতে বসলো যে আমার বহিস্থ কক্ষে 6টা আছে, ওই অষ্টক সূত্র অনুসারে তুই একটা কাজ কর না, আমাকে দুটো দিয়ে দে। একে দুটো দিয়ে দিল, দিয়ে এলে এর তো কি লাভ হবে? এর 8টা হবে। ও তখন বললো তুমি খুব চালাক আছো, আমি যদি তোমাকে দিয়ে দিই তাহলে আমার তো আছে 6টা, দুটো দিয়ে দিলে চাপে। তখন দুজনে সন্ধি করলো যে দেখো আমিও দুটো দেবো, তুমিও দুটো দেবে। দিয়ে আমরা কি করব, সেই জমি ভাগের মতো, একজন লোক যদি এসে বলে এটা আমার জমি, আর একজন এসে বলে সে বলবে এটা আমার জমি, সেরকম আর কি। এই দুটো ইলেকট্রন, এর এই ইলেকট্রন এর এই ইলেকট্রন একটা জোড় গঠন করলো। আবার এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন এটা একটা জোড় গঠন করলো। তাহলে এখানে দুটো ইলেকট্রন জোড় গঠন করলো। দেখো ক্লোরিনের ক্ষেত্রে একটাই জোড় গঠন হয়েছিল, অক্সিজেনের ক্ষেত্রে দুটো ইলেকট্রন জোড়, এগুলোর নাম বলছি ইলেকট্রন জোড় গঠন হলো। ঠিক আছে? তাহলে এখানে দুটো জোড়ের মধ্য দিয়ে অক্সিজেনটা গঠন হচ্ছে। অ্যাকচুয়ালি এইরকম হয়েছে, এইরকম। এইখান থেকে যদি এটাকে এইভাবে দেখাই তাহলে এখানে হয়ে দাঁড়ালো এইরকম ফুটকি দুটো রয়ে গেল, এরও এইগুলো রয়ে গেল। তাহলে এইটা হচ্ছে অক্সিজেন অণু। এখন দেখো এই যে অক্সিজেন অণুগুলোর এই যে জোড়গুলো যেগুলো রয়ে গেল, এগুলোকে বাংলায় বলে নিঃসঙ্গ, একা একা পড়ে আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। ইংরেজিতে বলে লোন পেয়ার অফ ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে দেখো সমযোজ্যতা তার দুটো উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দেবো। ক্লোরিন দিয়ে দিলাম, অক্সিজেন দিয়ে দিলাম। ক্লোরিনের সমযোজ্যতাটাকে একটা জোড় গঠন করেছে, দ্যাট ইজ এখানে প্রত্যেকটা পরমাণু সমযোজ্যতা কত? 1। অক্সিজেন দুটো করে জোড় গঠন করেছে, তাহলে অক্সিজেন পরমাণুগুলো সমযোজ্যতা কত? 2। তাহলে এবার সংজ্ঞাটা একটু তৈরি করার চেষ্টা করি না, যে এখানে কিন্তু একই মৌলের পরমাণু দিয়ে উদাহরণ দেখেছি, এখনো ভিন্ন মৌলের আসেনি, কিন্তু ভিন্ন মৌল হবে। তাহলে একই বা ভিন্ন মৌলের পরমাণুগুলো নিষ্ক্রিয় মৌলের আকৃতি অর্জন করার জন্য তাদের সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন তারা দান করবে। দান করে তারা ইলেকট্রন জোড় গঠন করবে। ইলেকট্রন জোড় গঠন করে যৌগ গঠন করার যে ক্ষমতা, কথাটা বলতে হবে। সমযোজ্যতা হচ্ছে ক্ষমতা, সেই ক্ষমতাটা কি বলা হয়? কি সমযোজ্যতা। যে যৌগগুলো গঠন করবে সেই যৌগগুলোকে বলা হয় সমযোজী যৌগ। তাহলে সমযোজ্যতা হলো সমযোজী যৌগগুলো, তাদের ক্লোরিন সমযোজী যৌগ, অক্সিজেন সমযোজী যৌগ। এবং
তারা যেটা ইলেকট্রন জোড় গঠন করবে সেটাই হচ্ছে সেই যৌগের তাদের যোগ্যতা। তার মানে এখানে ক্লোরিনের সমযোজিতা কত না, একটাই যৌগ গঠন করেছে, তার সমযোজিতা এক। অক্সিজেনের কটা যৌগ গঠন করেছে, দুটো, সেই জন্য এদের সমযোজিতা দুই। মাথায় রাখবে তড়িৎচুজি যৌগগুলো যেমন সাধারণত একটা বা দুটো ইলেকট্রন ছাড়ে, একযোজি দুযোজি হতেই পারে, এখানে কিন্তু একযোজি দ্বিযোজি এবং ত্রিযোজিও হতে পারে। ত্রিযোজির একটা উদাহরণ তোমাদের দিয়ে দিই, দিয়ে অন্য জায়গায় যাব। নাইট্রোজেন, নাইট্রোজেন নাইট্রোজেন অণু গঠন করবে। নাইট্রোজেনের মানে পরমাণু ক্রমাঙ্ক কত, 7। নাইট্রোজেন হচ্ছে 7। তাহলে ভাঙলে কত হবে, 2 যুক্ত 5। তাহলে বহিস্থককে 5টা ইলেকট্রন আছে, তাহলে বহিস্থককে 5টা ইলেকট্রন আছে। তাহলে আমি ইলেকট্রনগুলোকে এইভাবে রাখাই, 1টা 2টো 3টে 4টে 5টা। আর এক্ষেত্রেও ইলেকট্রনগুলোকে আমি একটু নিয়ম হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এরকম ফুটকি দিয়ে দেখানো, ফুটকি ইংরেজিতে বলে ডট। আর একটা পরমাণুর ক্ষেত্রে এরকম ক্রস, ক্রস ক্রস হলো। এই যে ডট এবং ক্রস আমি বলে নিই তাহলে সুবিধা হবে। এই ডট ক্রসটার কনসেপ্টটা বিজ্ঞানী লুইস এনেছিলেন, লুইস। এবং তোমাদের প্রশ্ন করতে পারে যে লুইস ডট গঠন, ডট কনসেপ্ট, তখন তোমাকে কিন্তু এইভাবে দেখাতে হবে। তাহলে এই একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এরা এ দিল এও দিল, ফলে এর সঙ্গে এর একটা যোগ গঠন, একটা হলো, এর সঙ্গে এইটা একটা হলো, দুটো হলো, এর সঙ্গে এইটা একটা হলো, 3টে হলো। তাহলে এটাকে আমি যদি এইভাবে লিখি, 1টা 2টো 3টে, দেখো এখনো কিন্তু এখানে 2টো ইলেকট্রন পড়ে আছে, আর এইদিকে এই দেখো 2টো ইলেকট্রন পড়ে আছে। তাহলে এইখানে 2টো ইলেকট্রন পড়ে আছে, এখানে 2টো ইলেকট্রন পড়ে আছে, আর এইখান থেকে তৈরি হচ্ছে। তাহলে এই যে জোড়টা যেটা পড়ে আছে সেটা তো আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি, যে এটা কি বলে না লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার অফ ইলেকট্রনস বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে দেখো আমি তিনটে এখানে, তাহলে যোগ্যতা, নাইট্রোজেনের যোগ্যতা কত হলো না প্রত্যেকটার, এটা হচ্ছে ট্রাইভ্যালেন্সি। তাহলে মোনোভ্যালেন্সি একটা উদাহরণ দিলাম, মোনোভ্যালেন্সি উদাহরণ দিলাম বোধ হয় ক্লোরিনের। তারপর ডাইভ্যালেন্সি উদাহরণ দিলাম অক্সিজেন, আর ট্রাইভ্যালেন্সি উদাহরণ দিলাম তোমার নাইট্রোজেন। এখন তোমরা বলতে পারো যে স্যার তো খুব চালাকি করে বেরিয়ে গেলে, একই মৌলের পরমাণু দিয়ে দেখিয়ে দিল, অথচ বারবার সংজ্ঞাতে বলছে একই মৌলের পরমাণু অথবা ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত। হ্যাঁ, একই মৌলের পরমাণু ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে সমঝোতা ঘটে। আর দেখা যায় একটা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে করবে এটা। প্রতিদিন আমরা খাই জল, জল না খেয়ে আমরা তো বাঁচতে পারবো না। অক্সিজেন, জলের সংকেত কিন্তু H2O, আমি পাশে লিখে দিলাম, জলের সংকেত H2O। দেখো তাহলে দুটো ভিন্ন মৌলের পরমাণু কেমন করে সমঝোতা করছে লক্ষ্য করো। অক্সিজেন কিছুক্ষণে, এতক্ষণ অক্সিজেনের হয়ে গেছে আমাদের আলোচনা যে 8টা মানে 2 যুক্ত 6। তাহলে 2 যুক্ত 6 যখন এই, তার মানে বহিস্থককে 6টা, এর ভিতরে কিন্তু দুটো আছে, তার মধ্যে নিউক্লিয়াস আছে, আমি সেসব দিক কিছু লিখতে যাচ্ছি না। অক্সিজেন হাইড্রোজেনকে বললো যে হাইড্রোজেন তোর তো বাবা বাইরে একটি ইলেকট্রন আছে, তুই ওটা নিয়ে কি করবি, হ্যাঁ ওই ইলেকট্রনটা তুই আমাকে দিয়ে দে না, একটা দিয়ে দিলে আমার বরং কি হয় 6টা আছে, এটা যদি দিস তাহলে 7টা হবে। তোমার 7টা নিয়ে কি হবে, আমি তো আমার একটা ছেড়ে দিলে আমার আবার লস হয়ে যাবে, আমার লাভ হবে না, তোমার তো 8টা দরকার। বরং আমি আর একটা হাইড্রোজেনকে ডেকে বলে আচ্ছা তাইটা, বলে সেটাও তুমি নিয়ে নাও। নিয়ে নিলে এটা নিল, এটা নিল, ফলে হয়ে গেল 8টা। কিন্তু হাইড্রোজেন দিয়ে দেওয়ার পর হাইড্রোজেন বলবো বাবা আমি যদি একা দিয়ে দিই তাহলে তো আমি তো আর নিষ্ক্রিয় মৌল হতে পারবো না। তখন সমযোজ্যতার যে চুক্তি, সেই চুক্তিতে আবদ্ধ হলো। সেই চুক্তি কি, যে আমার ইলেকট্রন এবং তোমার ইলেকট্রন, দুজনের ইলেকট্রন দিয়ে আমরা জোড় গঠন করি, আসো অর্থাৎ জোড় গঠন করি, সেই জোড়টা দুজনে সমানভাবে ব্যবহার করি। তাহলে অক্সিজেন বলছে আমার দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, অক্সিজেনের সামনে অন্য কেউ যুক্ত হলে বলবে না আমার 8টা হয়ে গেছে, অর্থাৎ আমি নিষ্ক্রিয় মৌলের মতো 8টা গঠন করে ফেলেছি। আবার হাইড্রোজেন বলবে দেখো আমি তো হিলিয়ামের আকৃতি গঠন করেছি, আমার এইটা একটা, এইটা একটা, দুটো। এই হাইড্রোজেন বলবে আমার এই একটা, একটা দুটো। কিন্তু করতে গিয়ে ওরা একটা চালাকি করতে গিয়ে কিন্তু বোকা হয়ে গেছে। কি হয়েছে না, ওরা একটা অণু গঠন করে ফেলেছে, খুব সুন্দরভাবে একটা অণু গঠন করে ফেলেছে,
সেটা হয়ে গেছে এইরকম ভাবে বন্ড হয়ে গেছে। আর এইখানে দেখো এই কেসটা এইরকম দাঁড়িয়ে গেছে। এইটা হচ্ছে জলের অণুর গঠন। তো জলের অণুর গঠন মানে সেই এইগুলোকে কি বলে তাহলে লোন পেয়ার অফ ইলেকট্রন নিঃসঙ্গ। তার মানে একটা জলের অণুতে দুটো লোন পেয়ার থাকে। তাহলে আর করতে পারবে না যে আমি ভিন্ন মৌলের পরমাণুর উদাহরণ দিই, তাহলে ভিন্ন মৌলের পরমাণুর উদাহরণ দিলাম, একই মৌলের পরমাণুর উদাহরণ দিলাম, এরকম যদি আমি উদাহরণ দিয়ে দেখাতে যাই তাহলে রাত কাবার হয়ে যাবে। সেজন্য তোমাদের এবার দুটো তিনটে হোম টাস্ক দিই, যেগুলো তোমরা নিজেরা করবে, আমি হেল্প করে দিচ্ছি, দিয়ে তোমরা সেটা ঘরে করো। আমি করে দিয়েছি তোমার অক্সিজেন করে দিয়েছি, নাইট্রোজেন করে দিয়েছি, জল করে দিয়েছি। তুমি কার্বন অ্যামোনিয়া করবে, অ্যামোনিয়া করবে, মিথেন করবে, মিথেনের স্ট্রাকচার তৈরি করবে, কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার করবে, আর নাইট্রোজেন তো করিয়ে দিয়েছি, অ্যাসিটিলিনের করবে। হ্যাঁ, এগুলো করবে। এগুলো করলে যদি মোটামুটি ধরতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নাইট্রোজেন আমি জাস্ট একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। মিথেনের ক্ষেত্রে এইভাবে করবে, কার্বন ডাই অক্সাইডকে কার্বনকে মাঝখানে ফেলে দিয়ে এইভাবে করার চেষ্টা করবে, দেখবে এটা অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের ক্ষেত্রে দুটো কার্বনকে মাঝখানে ফেলে দিয়ে হাইড্রোজেনকে এরকম ভাবে, আমি তো এটা তো লিখে ফেললাম, আমরা পড়াচ্ছি প্র্যাকটিস করছি বলে হু করে হয়ে গেল, কিন্তু তোমার কাছে ব্যাপারটা সহজ নয়। হ্যাঁ, অর্থাৎ কার্বনের নিশ্চয়ই বাইরে চারটে আছে, এইভাবে করার চেষ্টা করো। হ্যাঁ, প্রত্যেকটা চেষ্টা করলে নিশ্চয়ই পারবে, এবং বইয়েতে এগুলো কিছুটা কিছুটা করে করে দেওয়া আছে। তবে যখনই করবে তখনই কিন্তু লুইস ডট গঠনের সাহায্যে ব্যাখ্যা করবে। তাহলে এগুলো হোম টাস্ক, এগুলো কেমন করে হচ্ছে সেটা তৈরি করবে। তাহলে সমযোজ্যতারও হোম টাস্ক হয়ে গেল, তড়িৎযোজ্যতারও হোম টাস্ক হয়ে গেল, দুটোর সংজ্ঞা হয়ে গেল, তড়িৎযোজী সমযোজী সব যৌগ বলে দেওয়া হলো, তড়িৎযোজ্যতার বৈশিষ্ট্য বলা হলো। এবার সমযোজ্যতার একটু বৈশিষ্ট্য বলি, মানে সমযোজ্যতার বৈশিষ্ট্য না, সমযোজী যৌগগুলোর বৈশিষ্ট্য, মানে যারা সমযোজ্যতা করে তাদের কিন্তু সমযোজী যৌগ বলি। দেখো ওখানে আমরা বলেছিলাম যে তড়িৎযোজী যৌগগুলো স্বতন্ত্র অণু হিসেবে থাকে না, কেন সবই ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে একবার পুরো একটা কেলাস থাকা যৌগ গঠন করে। এখানে কিন্তু বলবো একবার স্বতন্ত্র এরা অণু হিসেবে থাকে। যেমন কার্বন ডাই অক্সাইড বাতাসে ঘুরে বেড়াচ্ছে, অক্সিজেন বাতাসে ঘুরে বেড়াচ্ছে, নাইট্রোজেন বাতাসে আছে, স্বতন্ত্র অণু হিসেবে এরা ঘুরে বেড়াচ্ছে। ক্লোরিন তাহলে স্বতন্ত্র অণু হিসেবে থাকবে। এক, দুই, এরা সাধারণত কি হয় না, গ্যাস হয় বা তরল হয়। ব্যতিক্রম থাকবে, আমি সবসময় সাধারণত কথাটা যোগ করে যাচ্ছি, আর যখন তুমি লিখবে তখন সাধারণত কথাটা লিখবে, তাহলে দেখবে মাসে মাসে তোমার কাটবে না। তাহলে তড়িৎ সমযোজী যৌগগুলো কি হলো, স্বতন্ত্র অণু হিসেবে থাকে না, থাকে, তারা সাধারণত গ্যাস বা তরল হয়। আর যেহেতু তরল বা গ্যাস হয় একটু ভোলাটাইল হয়, সেজন্য স্ফুটনাঙ্কটা কম হয়। হ্যাঁ, স্ফুটনাঙ্ক কম, ওদের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি ছিল। আর যদি কোনো কারণে মানে কঠিন হয় তাহলে গলনাঙ্ক কম। ঠিক আছে। চার, দেখবে তড়িৎযোজী যৌগগুলো কি হয়েছিল না, কঠিন তো কেলাস আকার। সাধারণত এইখানে আসলে একটা কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। এই যে সোডিয়াম ক্লোরাইড, একে তুমি যদি জলে দিয়ে দাও, জলের মধ্যে দিয়ে দিলে সে সঙ্গে সঙ্গে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নে ভেঙে যাচ্ছে। যদিও গ্লাসের মধ্যেও সে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন হিসেবে আকর্ষণ করে আছে, এখানে জলে যখন দিচ্ছে, জলটা হচ্ছে একটা পোলার দ্রাবক, এটা তো দ্রাবক। সেই দ্রাবকের মধ্যে তুমি যখন ফেলে দিচ্ছ, এর মধ্যে অ্যাকচুয়ালি পোল আছে, এই দুটো পোল আকর্ষণ করার সময় এরা পোল মিনস এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন, দ্যাট ইজ এটা পোলার। অর্থাৎ তড়িৎযোজী যৌগগুলোকে বলা হয় পোলার, আর সমযোজী যৌগগুলো সাধারণত নন পোলার। আবার সেই সাধারণত, তাহলে এরা নন পোলার। এই জন্য তড়িৎযোজী যৌগতে আরেকটা তুমি বৈশিষ্ট্য ঢোকাতে পারো, বৈশিষ্ট্য গোটা দশেক আছে। সেখানে বলতে পারো যে তড়িৎযোজী যৌগগুলো পোলার দাবকে দ্রবীভূত হয়, আর এদেরকে তুমি বলতে পারো এরা পোলার দাবকে দ্রবীভূত হয় না, এরা নন পোলার দাবকে দ্রবীভূত হয়। নন পোলার আবার কি জিনিস, ওই যাদের পড়লেই একটা উদাহরণ, কেরোসিন তেল নন পোলার, জলটা কিন্তু পোলার। অর্থাৎ তেল বলতে পারো, তুমি স্পিরিট বলতে পারো, হ্যাঁ, যাই হোক, পেট্রোল ডিজেল
এগুলোকে সব নন পোলার তাবক বলতে পারো। তাহলে নন পোলার তাবকে এরা দ্রবীভূত হয়, আর পোলার তাবকে দ্রবীভূত হয় না। এরকম করে 5টা 6টা বৈশিষ্ট্য সমযোজী যৌগগুলো তৈরি করবে। ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে, তাহলে আমরা দেখো একটু সিনপসিস করি। তড়িৎযোজ্যতা পড়লাম, তড়িৎযোজী যৌগ বললাম, তাদের উদাহরণ বললাম, সমযোজ্যতা তাদের উদাহরণ দিলাম, দুজনের বৈশিষ্ট্য দিলাম। এরপরে তো একটা পার্থক্য এসে যাবে নাকি? পার্থক্য আমি আর পার্থক্য বলছি না। দেখো পার্থক্য সবসময়, একটা ছেলে সে যখন বিজ্ঞানটা পড়ে তার মস্তিষ্কটা একটু যদি উর্বর হয়, সে তড়িৎযোজী যৌগগুলোর যে বৈশিষ্ট্য পেল আর সমযোজী যৌগগুলোর যে বৈশিষ্ট্য পেল, এখানে 5টা করে আমি প্রায় দেওয়ার চেষ্টা করেছি, বইয়ে দেখবে আরো আছে কয়েকটা, কালেকশন করো, ওই 5টাকে দুপাশে ফেলে দাও, দেখবে পার্থক্য হয়ে গেছে। অর্থাৎ কমপক্ষে 5টা পার্থক্য লেখো না, মাস্টারমশাই খুব খুশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তড়িৎযোজী সমযোজী যৌগগুলোর পার্থক্য করে তড়িৎযোজী লিখবে আর পাশে সমযোজী লিখবে। ওই যে বৈশিষ্ট্যগুলো পড়েছো, বৈশিষ্ট্য থেকে 5টা করে উদাহরণ ফেলে দাও, দিলেই পার্থক্য হয়ে যাবে। তাহলে তড়িৎযোজ্যতা হলো, তড়িৎযোজ্যতা ইংরেজিতে হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট, সমযোজ্যতা হলো কোভ্যালেন্ট, কোভ্যালেন্সি, কোভ্যালেন্ট। এরপর আমি তোমাদেরকে বললাম যদি সময় বাঁচে আমি একটু অসমযোজিতা দেখাবো, অসমযোজ্যতাটা একটু দেখিয়ে দেবো, কারণ কিছু ভালো ছেলে আছে তারা যতদূর দরকার সায়েন্সে তারা পড়বে। আর বাকি যে দুটো যোজ্যতা প্রথমে শুরু করেছিলাম, ওই হাইড্রোজেন বন্ধন আর ধাতব বন্ধন, এই দুটো করতে হবে একদম জাস্ট জেনারেল। অসমযোজিতার ইংরেজি হচ্ছে কোভ্যালেন্ট কোভ্যালেন্সি, কোভ্যালেন্ট কোভ্যালেন্সি। এখন দেখো অ্যামোনিয়া, আমি আমার একটু বৈশিষ্ট্য হচ্ছে, আমি আগে উদাহরণ দেবো, উদাহরণটা যদি তুমি উদাহরণটা বুঝতে পারো সেখান থেকে সংজ্ঞা নিজে তৈরি করবে। অ্যামোনিয়ার আমি কিছুক্ষণ আগে স্ট্রাকচার তৈরি করে দিয়েছিলাম, অ্যামোনিয়ার স্ট্রাকচারটা এইরকম করেছিলাম, মনে পড়ছে কিনা দেখো। অ্যামোনিয়া স্ট্রাকচারটা হয়েছিল এই, এটা হচ্ছে অ্যামোনিয়া। কেন? এখন এই যখনই তুমি বন্ড দিয়ে দেবে না, যখন বন্ড দিয়ে দেবে তখন এই ইলেকট্রনগুলোকে রাখা যায় না, এরকম দেখানো যায় না। তার মানে এতে দুটো ইলেকট্রন, এতে দুটো ইলেকট্রন, এতে দুটো ইলেকট্রন, অর্থাৎ একটা বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন আছে। তাহলে দেখো নাইট্রোজেন কি হয়েছে, নাইট্রোজেন দুটো 4টে, দুটো 6টা, দুটো 8টা, তাহলে নাইট্রোজেন অষ্টক করে আছে। আর হিলিয়াম কি করেছে না, হিলিয়ামের প্রত্যেকটাতে দুটো করে আছে, সরি হিলিয়াম হচ্ছে হাইড্রোজেন, এতে দুটো, এতে দুটো, এতে দুটো, অর্থাৎ সে তো হিলিয়ামের আকৃতি মানে দ্বৈত সূত্র, আর এ হচ্ছে অষ্টক সূত্র ফিল আপ করে বসে আছে, এটা ডিগ্রি বসে আছে। এখন অসমযোজিত স্যার আবার নতুন কি বোঝাবে, এটা হয়ে গেছে, এটা সমযোজী হয়ে বসে আছে। দেখো অ্যামোনিয়া বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তো এই অ্যামোনিয়ার সঙ্গে HCl দিয়ে দাও তো, HCl দিয়ে দিলে কি হয় না, অ্যামোনিয়াম ক্লোরাইড বলে একটা যৌগ তৈরি হয় না, তোমরা পড়েছো। দেখো 3টে হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন, অ্যামোনিয়াম ক্লোরাইড, এইটা একটা যৌগ হয়ে গেছে। এর একটা অদ্ভুত যৌগ। দেখো এর মধ্যে তোমার সমযোজ্যতা তো আছেই, আবার তড়িৎযোজ্যতা আছে কিনা দেখে নি, তড়িৎযোজ্যতা লুকিয়ে আছে কিনা দেখে নি। দেখো অ্যামোনিয়ার সঙ্গে যখন তুমি HCl দিলে অ্যামোনিয়াম ক্লোরাইডটা তৈরি হলো। কি করে তৈরি হলো না, যখন তুমি HCl দিচ্ছ, HCl মানে কি H+Cl- হয়ে ঘুরে বেড়াচ্ছ, তাহলে H+, আমি এই দিকটা একটু মুছি তাহলে তোমাদের সুবিধা হবে। H+ মানে এই H+টা কোথা থেকে এলো, এই H+টা তুমি ধরো অ্যামোনিয়াতে জল দিলে বা জলে অ্যামোনিয়া দিলে, জলেতেও কিন্তু H+ আছে, অ্যামোনিয়াতে HCl দিলে HCl এ H+ আছে, তাহলে অ্যামোনিয়াতে এই মুহূর্তে আমরা HCl দিয়ে দিচ্ছি, তাহলে H+ আছে। হোয়াট ইজ H+টা কি? হাইড্রোজেন পরমাণু, তার একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটাকে সে ছেড়ে দিয়েছে, দিয়ে সে H+ হয়েছে। দ্যাট ইজ হাইড্রোজেন কোনো ইলেকট্রন নেই, লক্ষ্য করো, একটাই ছিল, ছেড়ে দিয়ে সে ক্যাটায়ন হয়েছে। তাহলে হাইড্রোজেন এখন খুঁজে বেড়াচ্ছে হিলিয়ামের আকৃতি গঠন করার জন্য কার দুটো ইলেকট্রন আছে, কার দুটো ইলেকট্রন আছে সেইটা হচ্ছে, যার দুটো ইলেকট্রন আছে তার সঙ্গে শর্ত করতে যাবে। দেখো এটা অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার কোনো মাথা ব্যথা নেই, কারণ অ্যামোনিয়া সে তো এমনি ঘুরে বেড়াচ্ছে, তার তো অষ্টক হয়েই গেছে। হাইড্রোজেন অ্যামোনিয়ার কাছে এসে একটা গল্প বললো যে তুমি আমাকে এই দুটো তোমার ইলেকট্রনকে, এই দুটো ইলেকট্রন কি ইলেকট্রন, নিঃসঙ্গ ইলেকট্রন, শব্দটাও খুব সুন্দর বিজ্ঞানীরা,
নিঃসঙ্গ, মানে এ কার সাথে যুক্ত হয়নি, লোনটা বলছি তোমার তো পড়ে আছে, তুমি আমাকে দিয়ে দাও না। এমনই আর দুনিয়াতে কেউ কিন্তু কাউকে সহজে দিতে চায় না। এই অবশ্য করোনার সময় না কেউ কিছু দিচ্ছে, হ্যাঁ করোনার সময় মানুষ কিছু দিচ্ছে, হ্যাঁ এমনি সাধারণত এরাও খুব চালাক, এরাও সহজে দিতে চায় না। এই অ্যামোনিয়া এর যে দুটো ইলেকট্রন, দ্যাট ইজ এক জোড়া ইলেকট্রন, অ্যামোনিয়া বললো ঠিক আছে তোমাকে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, তোমার দুটো ইলেকট্রন আছে, তুমি এক কাজ করো, আমার সঙ্গে হাইড্রোজেনের যখন বন্ড হয়েছে তখন ওই হাইড্রোজেনের বন্ডের দুটো ইলেকট্রনেতে নাইট্রোজেনকে, মানে নাইট্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আমরা দুজনেই বলেছি আমার একটা ইলেকট্রন তোমার একটা ইলেকট্রন, আমরা দুজনে সমানভাবে ব্যবহার করেছি। আমি তোমাকে ইলেকট্রন দেবো, এই ইলেকট্রন জোড়টা দেবো, এই ইলেকট্রন জোড়টা আমি তোমাকে দিয়ে দেবো, দিয়ে দিলে আমার লাভটা কি? তুমি যদি নিয়ে নিলে বেশ হিলিয়ামের আকৃতি গঠন করলে, আর আমার তো দুটো লস হয়ে যাচ্ছে। ফলে আমাকে তুমি সবসময় দাতা বলবে, আমি দিয়েছি, দ্যাট ইজ আমার নাম দাও দাতা, ইংরেজিতে বলবে ডোনার। হাইড্রোজেন বলছে এটা কোনো ব্যাপার হলো, তুমি দিয়েছো দাতা, হ্যাঁ আর আমি তাহলে গ্রহীতা, অ্যাকসেপ্টার, বলে এটা কোনো অসুবিধা নেই। বলছে না, ওতেও শুধু হবে না, দাতা গ্রহীতা, তুমি যে ও তো দাতা হলো গ্রহীতা হলো, ওটা আমরা দুজনে বুঝলাম, কিন্তু অনেক সময় রাস্তা দিয়ে গেলে দেখবে সাইনবোর্ডে অ্যারো দেওয়া থাকে, হ্যাঁ এই দিকটা মাখনবাবু বাজার, ওই দিকে রানীর চক, এরকম দেওয়া থাকে না। এই যে বন্ডটা, এই বন্ডে নাইট্রোজেন হাইড্রোজেন এই যে বন্ড, এই বন্ডে কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে তোমার ইলেকট্রন একটা আমার ইলেকট্রন একটা, ফলে ওই জন্য শুধু বন্ড। কিন্তু এক্ষেত্রে বাবা আমি তোমাকে যে ইলেকট্রন জোড়টা দেবো, আমার দিক থেকে তোমার দিকে অ্যারো থাকবে, অর্থাৎ আমি দাতা তুমি গ্রহীতা, বলে ও এটাও মেনে নিলাম, মেনে নেওয়ার ফলে কি হলো, অসমযোজী যৌগটা দাঁড়ালো তাহলে এইরকম, তাই তো নাকি? তাহলে অ্যামোনিয়া ছিল, এখানে H+ ছিল, এরা যুক্ত হলো, এই দুটো ইলেকট্রন এখানে দিয়ে দিয়েছে, এইভাবে হয়ে গেছে কি অ্যামোনিয়াম আয়ন হয়ে গেছে। দেখো অ্যামোনিয়াম আয়ন, হ্যাঁ অর্থাৎ এটাকে পুরোটাকে তুমি যদি এইরকম ভাবে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে মাথায় একটা প্লাস দিতে পারো, অ্যামোনিয়াম আয়ন। যেই অ্যামোনিয়াম আয়ন হলো, এই হাইড্রোজেন আয়নটা তোমার কোথা থেকে এসেছে মনে আছে? অ্যামোনিয়াতে ক্লোরিন দিয়েছিলাম, ক্লোরিন কিন্তু Cl- সে তখন তো আলাদা আলাদা ঘুরে বেড়াচ্ছে, সে তো আর ঢোল বাজাতে পারে না, সে তখন বলবে বাহ তুমি তো ক্যাটায়ন হয়ে গেছো, আমি তো একা ঘুরে বেড়াচ্ছি। অর্থাৎ এই যে অ্যামোনিয়াম আয়ন ওই ক্লোরিন আয়নটার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করলো। দেখো এটা একটা যৌগ গঠন হলো, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডে এই যে যৌগটা, এবার তুমি প্রথমে ফিরে যাও, আজকে তড়িৎযোজ্যতা শিখেছো তুমি, তড়িৎযোজ্যতার উদাহরণ এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এটা তড়িৎযোজ্যতার উদাহরণ, এখানে সমযোজ্যতার উদাহরণ ছিল, আর এইটা হচ্ছে অসমযোজ্যতা। দ্যাট ইজ এমন একটা যৌগ আমি বলে ফেললাম যে যৌগটাতে কি রয়েছে, এই যৌগটাতে দেখো তিন ধরনের যোজ্যতাই আছে। এইখানটা হয়েছে তড়িৎযোজ্যতা, তড়িৎযোজ্যতা হয়ে গেছে, এইখানটা হচ্ছে অসমযোজ্যতা আছে, আর অ্যামোনিয়ার মধ্যে কি আছে না, অ্যামোনিয়ার মধ্যে সমযোজ্যতা আছে। ক্লিয়ার? তাহলে এইরকম অসমযোজী যৌগ বা অসমযোজ্যতা এরকম অসংখ্য আছে। তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাও এইভাবে ব্যাখ্যা করতে পারবে, আরো অনেক উদাহরণ আছে। তা যাই হোক, এই যে টোটাল বিষয়টা রাসায়নিক বন্ধনে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, তড়িৎযোজ্যতা তার বৈশিষ্ট্য, সমযোজ্যতা তার বৈশিষ্ট্য, তাদের পার্থক্য, অসমযোজ্যতা হালকা করে কাজ করলাম, লুইস ডট গঠন করলাম, এই টোটাল ব্যাপারটা দেখো, এটা একটা চ্যাপ্টার তোমাদের 8 নম্বর চ্যাপ্টার, ভালো করে দেখবে 8 নম্বর চ্যাপ্টার। 8 এর তে ছিল পর্যায় সারণী, তারপরে বোধহয় বিটাতে হচ্ছে রাসায়নিক বন্ধন, হ্যাঁ এরপরে সিডি এইভাবে আছে। তা যাই হোক, এটা তো পড়ানো হয়নি এখন স্কুলের মধ্যে, সেটা তোমাদের কাছে রাখলাম। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। আর তোমাদেরকে আর একটা কথা বলে রাখি যে আমাদের স্কুলে দেখবে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটায় তোমরা যাবে, সেই ওয়েবসাইটে আমাদের এই ক্লাসগুলো তাদের ভিডিও লিঙ্ক দেওয়া হচ্ছে, এটা ভালো করে দেখবে। বিশেষ করে 11, 12, 10, 9 বিভিন্ন মাস্টারমশাই যারা ক্লাস নিচ্ছেন তাদের তো আমি আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এটা ছাত্রছাত্রীদের কাছে কিছুটা হলে, আমি জানি 100% স্টুডেন্টের কাছে পৌঁছচ্ছে না, কারণ প্রত্যেকের তো আর এই ধরনের স্মার্টফোন নেই, ল্যাপটপ নেই, বা ইন্টারনেট কানেকশনটাও নেই।
কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর একটা কাজ করেছে, সেটা হচ্ছে বাংলার শিক্ষা বলে, ভালো করে আমি বোর্ডে লিখে দিচ্ছি, বাংলার শিক্ষা। এইটা ইংরেজিতে যেমন হয় BANGLAR, শিক্ষা। জাস্ট এইভাবেই তুমি তোমার ইয়েতে মারবে, মোবাইলে দেওয়ার পরেই দেখবে একটা খুলে গেছে, ফোল্ডার খুলেছে। তার একেবারে ডান দিকে, এখানে অনেক কিছু আছে, লগ ইন করা আছে, এরকম ডান দিকে দেখবে, ডান দিকে অনলাইন ক্লাস, অনলাইন বলে লেখা আছে, অনলাইন ইংরেজিতে লেখা আছে, অনলাইন ক্লাস বাংলা শিক্ষা। তুমি এইটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর দেখবে যে বিভিন্ন ক্লাসে তাদের কোশ্চেন অ্যান্সারগুলো দেয়নি, এবং বেশ কিছু ভিডিও লিঙ্ক, সেটা 12-এর আছে, 11-এর আছে, 10-এর আছে, 9-এর আছে, এবং 5 থেকে 8 পর্যন্ত তাদের ওই যে অ্যাক্টিভিটি টাস্ক যেটা বলছে, সে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে, সেগুলো পড়াশোনা করো। আসলে এমন একটা মানে বাজে পরিস্থিতি সারা বিশ্বে চলছে, আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করতে গেলে আমাদের কিন্তু এখন এইভাবেই ক্লাসটা নিতে হবে, উপায় তো নেই। আর তোমরা একটু মা বাবার কথা শুনে ঘরে একটু মন দিয়ে এই ক্লাসগুলো করো, একটু পড়াশোনা করো, যাতে তোমাদের কিছুটা হলেও উপকারে লাগে। আমি জানি এতে পুরোপুরি হচ্ছে না 100%, কিন্তু কিছুটা হলেও তো উপকারে লাগবে। তাই এই বাংলা শিক্ষা পোর্টালে এই কাজটা তোমরা করো, এবং অভিভাবকদের কথা অনুসারে ঘরের মধ্যে থাকো, বাইরে যেও না। আমরা জিতবো, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা।